আচ্ছা, একটু দেখো, তোমাদের স্ক্রিনে মনে হয় দেখতে পাচ্ছো চ্যাপ্টার 4, হ্যাঁ, কমপ্লিটিং দ্য অ্যাকাউন্টিং সাইকেল। তো লাস্ট ক্লাসে তোমাদের চ্যাপ্টার 4 এর শুধুমাত্র ক্লাসিফাইড ইনকাম স্টেটমেন্টটা ডিসকাস করা হয়েছিল। তো একটা পোর্শন বাকি আছে, ব্যালেন্স শিটটা আর কি। তো আজকের ক্লাসে ব্যালেন্স শিটটা ডিসকাস করার পর আর কি আমরা একটা প্রবলেম দেখবো, ওয়ার্কআউট একটা প্রবলেম। তো চ্যাপ্টার 4-এ কমপ্লিটিং দ্য অ্যাকাউন্টিং সাইকেল, এই চ্যাপ্টারটাতে বেসিক্যালি আমরা দেখছিলাম যে ইনকাম স্টেটমেন্ট এবং স্পেশালি ব্যালেন্স শিট, এই দুটো স্টেটমেন্টকে আসলে কিভাবে ক্লাসিফাইড ফরম্যাটে প্রিপেয়ার করা যায়। হ্যাঁ, কারণ এই দুটো স্টেটমেন্ট কিন্তু অলরেডি তোমরা চ্যাপ্টার 1-এই একবার আসলে প্রিপেয়ার করে আসছো। সো তাহলে আলাদাভাবে এখানে দেখাবার কারণ হলো যে এখানে ক্লাসিফিকেশনের একটা ব্যাপার আছে, আগে যেটা ছিল না আসলে, বোথ ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। এবং তার সাথে আরো একটা ব্যাপার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যে তোমার যদি কোনো অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডজাস্টিং এন্ট্রি দেয়া থাকে, তাহলে একটা প্রবলেমের সাথে অ্যাডজাস্টিং এন্ট্রি থেকে সেটার সলিউশন করে ওটাকে আমরা কিভাবে ওই ইনফরমেশন গুলোকে একটা ক্লাসিফাইড অথবা একটা সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিটের মাধ্যমে ওই সবগুলো ব্যাপারকে একবার অ্যাডজাস্ট করে দেখাতে পারি, সেটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার 4-এর মেইন টপিক। তো গত ক্লাসে যেটা বলছিলাম যে তোমাদের এই যে এখন মানে এক্স্যাক্টলি তোমাদের ক্লাসিফাইড ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটটা আর কি স্ক্রিনে আছে, যেখানে আমরা দেখেছিলাম যে ইন ক্লাসিফাইড ইনকাম স্টেটমেন্টটা কি, কোন ধরনের অর্গানাইজেশন অ্যাকচুয়ালি একটা ক্লাসিফাইড ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করবে বলেছিলাম, যে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন। এবং এখানে তোমার ক্লাসিফিকেশন গুলো কোন সেন্সে, যে আগে যেমন আমরা এক্সপেন্স গুলোকে শুধু রেভিনিউ থেকে বাদ দিয়ে দেখিয়ে দিতাম, কিন্তু এখানে সে সুযোগটা নাই। এখানে তোমাকে গ্রস প্রফিট ক্যালকুলেশন করবার সময় আগে একবার কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে দেখাতে হবে, দেন তুমি নিট প্রফিট মানে ক্যালকুলেশন করার সময় তোমাকে এক্সপেন্স গুলোকে অপারেটিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ, এই দুটো মেইন সেগমেন্টে তোমাকে আলাদা করে বা ভাগ করে দেখাতে হবে। তো এই ব্যাপারগুলো আসলে আম, তোমার আগের যে চ্যাপ্টার 1-এর যে ইনকাম স্টেটমেন্টে এখানে ছিল না। তো এগুলো অ্যাডজাস্ট করার পরে সেখান থেকে কিভাবে আমরা ওই অ্যামাউন্টের সাথে নন অপারেটিং ইনকাম এবং এক্সপেন্সকে অ্যাড করে ফাইনালি ইনকাম ট্যাক্সটা বাদ দেবার পর নিট ইনকাম আফটার ট্যাক্সটা ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে। তো এই ছিল ক্লাসিফাইড ইনকাম স্টেটমেন্টের ডিসকাশন আর কি। তো এরপরে দেখো ওনার সিকিউরিটি স্টেটমেন্ট আছে। এখানে আসলে আগের স্টেটমেন্টের সাথে খুব বেশি পার্থক্য নাই, যে আগে আমরা যেভাবে দেখেছিলাম চ্যাপ্টার 1-এ সেভাবেই, জাস্ট একটা নতুন আইটেম অ্যাড হতে পারে এখানে। সেটা হচ্ছে, দেখো তুমি ওই যে লেস ওপেনিং মানে ক্যাপিটাল বা বিগিনিং ক্যাপিটালের সাথে দুইটা আইটেম অ্যাড হয়েছে, এগুলো কিন্তু আগেও তোমাদের ছিল, যে প্রফিট হলে আমাদের ইকুইটিটা আমরা ইনক্রিজ করে দেখাতাম, বা অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট থাকলে সেটাকে যোগ করে দেখাতাম। আর বাদ দিয়ে দেখাবার যে পয়েন্টস গুলো আছে সেটাতে আগেও ড্রয়িংস ছিল, প্রফিট হলে যেহেতু ইকুইটি বাড়ে, নিট লস হলে কমে যাবে। এখানে একটা নতুন আইটেম অ্যাড হয়েছে, যেটা ওই যে রেড কালার দিয়ে মার্ক করা, দেখো একদম লাস্টে, সেটা হচ্ছে ডিভিডেন্ড পেমেন্ট। এই ওয়ার্ডটা আসলে আগে তোমাদের ছিল না, বা আমরা আগে যে চ্যাপ্টার 1-এ যে আইটেম গুলো দেখেছিলাম সেখানে ডিভিডেন্ড পেমেন্টটা ছিল না। তো ডিভিডেন্ড পেমেন্টটা যদি থাকে তাহলে সেটা তোমাকে এই যে বাদ দিয়ে, বা আমরা ড্রয়িংসটা যেভাবে দেখাই, নিট লস যে সেকশনে দেখাই, সেখানে তোমাকে ওটা বাদ দিয়ে বা এগুলোর সাথে যোগ করে তুমি টোটাল থেকে বাদ দিয়ে দেখাবে। আর একই প্রবলেমে আসলে ড্রয়িংস এবং ডিভিডেন্ড থাকবে না, থাকে না। যদি তোমার ড্রয়িংসটা থাকে সেক্ষেত্রে ডিভিডেন্ডটা বাদ যাবে, আর ডিভিডেন্ডটা থাকলে, না থাকলে ড্রয়িংসটা থাকবে আর কি, এরকম। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার এই ডিভিডেন্ড পেমেন্টটা কি, এটা কেন আমরা বাদ দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, ডিভিডেন্ড পেমেন্টটা হচ্ছে, ডিভিডেন্ডটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে প্রফিটের যে পোর্শনটা ইয়ারলি শেয়ার হোল্ডারদেরকে দেয়া হয়। তো প্রফিটের এই পোর্শনটা যখন আসলে শেয়ার হোল্ডাররা ড্র করে নেয়, তো সেটা তো ডেফিনেটলি তোমাকে বাদ দিয়ে দেখাতে হবে, জাস্ট লাইক ড্রয়িংস। ড্রয়িংসে যেভাবে আমরা ইকুইটি পোর্শনটা কমে যেত কোনো ধরনের কোনো উত্তোলন থাকলে ওনারের দিক থেকে, এটাও যখন ওনাররা আসলে প্রতিষ্ঠান থেকে ড্র করবে তখন আসলে ঠিক ওই আহ কারণেই মালিকানা সত্ত্বটা কমে যাবে।
এই জন্য ডিভিডেন্ড পেমেন্টটা যদি থাকে বা ডিভিডেন্ড থাকবে, সেটাকে আসলে আমার ক্যাপিটাল থেকে বাদ দিয়ে দেখাতে হবে। তো এটা ছাড়া আসলে এখানে অন্য কোনো ডিফারেন্স নাই যে চ্যাপ্টার ওয়ানের সাথে তোমার খুব মেজর কোনো ডিফারেন্স আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই ব্যালেন্স শিটে। হ্যাঁ, ক্লাসিফাইড ব্যালেন্স শিট। তো ক্লাসিফাইড ব্যালেন্স শিটটা দেখো, প্রিপেয়ার করার সময় তোমাকে আসলে এখানে আমার মেইন যে তিনটা আইটেম, দ্যাট মিনস অ্যাসেট, লায়াবিলিটি আর ওনার সিকিউরিটি, এই তিনটা আইটেমের ভেতর আসলে কিছু সেগমেন্ট বা ক্লাসিফিকেশনের ব্যাপার আছে, ঠিক আছে? তো এখন আমরা ফার্স্ট যে আইটেমটা দেখবো একটু, অ্যাসেট। তো অ্যাসেটের ভেতর আসলে কোন কোন সেগমেন্ট বা ক্লাসিফিকেশন গুলো আমরা মেনটেন করব। প্রথমেই দেখো আছে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের পর আছে, এই যে দেখো, এই যে রেড কালার দিয়ে আন্ডারলাইন করা কারেন্ট অ্যাসেট, তারপরে লং টার্ম ইনভেস্টমেন্ট, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, ইনট্যানজিবল অ্যাসেট। হ্যাঁ, তো একটা অর্গানাইজেশন তার ক্লাসিফাইড ব্যালেন্স শিট প্রিপেয়ার করবার সময় ওই প্রতিষ্ঠানের অ্যাসেট গুলোকে আসলে এই চারটা ক্লাসিফিকেশনে দেখাতে হবে। তার মানে প্রতিষ্ঠানের কারেন্ট অ্যাসেট গুলো ওই প্রতিষ্ঠান কারেন্ট সেগমেন্টেই দেখাবে। যদি তাদের কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট বা অ্যাসেট থাকে, সেটাকে লং টার্মে দেখাতে হবে। যদি প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট থাকে, সেগুলোকে এটার আন্ডারে। এবং ফাইনালি যদি কোনো ইনট্যানজিবল অ্যাসেট থাকে, সেগুলোকে আসলে এই স্পেসিফিক মানে ক্লাসিফিকেশনের আন্ডারেই দেখাতে হবে। তো তুমি কারেন্ট কোনো আইটেমকে যদি তুমি প্রপার্টি প্ল্যান্টে দেখাও, সেটা যেমন ভাবে ভুল হবে, এই প্রপার্টি প্ল্যান্টের কোনো কিছুকে তুমি ইনট্যানজিবল সেগমেন্টে দেখাতে পারবে না, ঠিক আছে? তো তাহলে আমরা একটু স্পেসিফিক্যালি দেখবো যে আসলে কোন মানে ক্লাসিফিকেশন দিয়ে কি বোঝানো হচ্ছে, যে কারেন্ট অ্যাসেট কি, বা এটার আন্ডারে আমরা কোন কোন আইটেম গুলো শো করব। তাহলে আমরা একটু ফার্স্ট থেকে দেখি। প্রথমেই আছে কারেন্ট অ্যাসেট। তো কারেন্ট অ্যাসেট বোঝাবার জন্য একটা টার্মস আমার দরকার হবে, সেটা হচ্ছে অপারেটিং সাইকেল। তো অপারেটিং সাইকেলটা আমি অন্য একটা, তোমাদের ওই যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং মেটেরিয়ালস এর যে ফাইলটা, আমি ওইটা থেকে একটু মানে শেয়ার করছি একটু। দেখো যে অপারেটিং সাইকেলটা কি। আচ্ছা, তাহলে আগে আমরা একটু কারেন্ট অ্যাসেটের ক্লাসিফিকেশনটা দেখে নেই, যে কারেন্ট অ্যাসেট বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে। একটা অর্গানাইজেশনের কারেন্ট অ্যাসেট হচ্ছে যে, যে ধরনের অ্যাসেট গুলোকে নর্মালি একটা অর্গানাইজেশন 1 বছর অথবা একটা অপারেটিং সাইকেল, খেয়াল করবে একটু টার্মস গুলো। আচ্ছা, আমি একটু তোমাদের সাথে স্ক্রিনটা এসে একটু দেখো, এই যে কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটে বলা হচ্ছে যে কোম্পানি এক্সপেক্টস টু কনভার্ট ইন ক্যাশ অর ইউজ আপ উইদিন 1 ইয়ার অর ইন অ্যান অপারেটিং সাইকেল। আচ্ছা, 1 বছর অথবা একটা অপারেটিং সাইকেলের ভেতর আসলে অর্গানাইজেশন যেই অ্যাসেট গুলোকে ক্যাশে কনভার্ট করতে পারে, অথবা এটা অ্যাকচুয়ালি ইউজ আপ হয়ে যায় বা শেষ করে ফেলতে পারে, আহ, আহ, সেই মানে অ্যাসেট আইটেম গুলোকেই আহ, আমরা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাসেট হিসেবে ট্রিট করব। এখন 1 বছর তো বুঝতে পারছো, 12 মান্থস, এটা তো আর ওরকম বোঝাবার কিছু নেই। এখানে নতুন যে ওয়ার্ডটা অপারেটিং সাইকেল, 1 বছর অথবা একটা অপারেটিং সাইকেল, তো অপারেটিং সাইকেলটা কি সেটাই বলতে চাচ্ছিলাম। তো অপারেটিং সাইকেলটা দিয়ে আসলে বোঝানো হয় যে একটা অর্গানাইজেশন, খেয়াল করো, আমি একটা প্রতিষ্ঠান, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন যেটা করে, সেটা হচ্ছে যে তোমার তাদের মেইন কাজটা হচ্ছে একটা, আমরা আকারে দেখবো আর কি, ঠিক চার্ট না, জাস্ট একটু ফ্লোটা কি, অপারেটিং সাইকেলটা বলতে কি বোঝানো হয়। ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের যেভাবে কাজ করে, সেটা হচ্ছে যে তারা প্রথম র মেটেরিয়াল পারচেস করে, খেয়াল করো, র মেটেরিয়াল পারচেস করে, র মেটেরিয়াল পারচেস করার পর সেটাকে ফিনিশ গুডসে কনভার্ট করে, ফিনিশ গুডসে কনভার্ট করার পর সেগুলোকে সেল করে।
সেল করার পর ক্যাশ টাকা অ্যাকচুয়ালি মানে ক্যাশ কালেকশনের একটা ব্যাপার থাকে। তাহলে এখন এই যে সাইকেলটা দেখো, আমি যে বললাম, এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে অপারেটিং সাইকেলটা দিয়ে কি বোঝানো হয়, যে একটা অর্গানাইজেশন, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের তাদের ফার্স্ট মানে স্টেপটা হচ্ছে র মেটেরিয়াল পারচেস করতে হবে ফর প্রোডাকশন, সেটাকে দেন ফিনিশ গুডসে কনভার্ট করা, দেন ফিনিশ গুডস গুলোকে মার্কেটে সেল করা, এবং সেখান থেকে ফাইনালি ক্যাশ ক্যাশ কালেকশন করা। তো এই ক্যাশ কালেকশন হয়ে যাওয়ার পর কিন্তু তারা আবার তাদের যে একদম স্টেপ ওয়াইজ এটাতে আবার ব্যাক করবে, আবার র মেটেরিয়াল পারচেস করা হবে, ফিনিশ গুডস, এই প্রসেসটাতেই অ্যাকচুয়ালি চলতে থাকে। তো এই যে ব্যাপারটা বা যে এই যে সাইকেলটা, এটাকে বলা হয় একটা অর্গানাইজেশনের অপারেটিং সাইকেল। তার মানে অপারেটিং সাইকেলটা আমরা কেন ইউজ এখানে বললাম, যে প্রতিষ্ঠান 1 বছর অথবা একটা অপারেটিং সাইকেলের ভেতর আসলে যে অ্যাসেট গুলোকে ক্যাশে কনভার্ট করতে পারে বা কনজাম্পশন করতে পারে, বা যে অ্যাসেট গুলো এক্সপায়ার্ড হয়ে যায়, সেগুলোকে আমরা কারেন্ট অ্যাসেট সেগমেন্টে দেখাবো। তাহলে আমরা এখন কিছু এক্সাম্পল দেখি যে কোন অ্যাসেট গুলোকে একটা অর্গানাইজেশন নর্মালি তার কারেন্ট অ্যাসেট সেগমেন্টে শো করে থাকে। তো এখন একটু দেখো এখানে কোন কোন অ্যাসেট আইটেম গুলো আছে। আচ্ছা, এখানে দেখো এক্সাম্পলে বলা আছে যে উম, একদম ওই যে গ্রিন কালার দিয়ে কিন্তু সরি, ব্লু কালার দিয়ে হাইলাইট করা আর কি এক্সাম্পল গুলো। ফার্স্টেই আছে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, খেয়াল করো। ক্যাশ তো আর বলার কিছু নাই, ক্যাশ ইকুইভ্যালেন্টটা হচ্ছে চেক। এরপরে বলা আছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। আচ্ছা, শর্ট টার্ম ইনভেস্টমেন্টটা আর ডাউটফুল এক্সপেন্সটা পরে বলছি। সাপ্লাইজ আছে, ইনভেন্টরিটা খেয়াল রাখবে যে ক্লোজিং বা এন্ডিং ইনভেন্টরি। কোনো প্রিপেইড এক্সপেন্স যদি থাকে, প্রিপেইড এক্সপেন্স তো জানো কি, আহ, আমরা চ্যাপ্টার 3-তে দেখে আসছি, প্রিপেমেন্ট সেকশনে প্রিপেইড এক্সপেন্স, কোনো একটা এক্সপেন্স অ্যামাউন্ট যদি সেটা অ্যাডভান্স পেমেন্ট করা হয়ে থাকে, এনি রেভিনিউ রিসিভেবল, এছাড়া যদি অন্য কোনো অ্যামাউন্ট যে বা রিসিভেবল যেটা ইন ফিউচারে রিসিভ করা হবে, এই ধরনের কোনো কিছু, কোনো ট্রানজাকশন বা কোনো অ্যামাউন্ট যদি থাকে। আচ্ছা, এখন চলে আসি শর্ট টার্ম ইনভেস্টমেন্টটা কি। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট দিয়ে বোঝানো হচ্ছে যে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট যেটার ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে লেস দ্যান 1 ইয়ার, ঠিক আছে, বা ম্যাক্সিমাম 12 মান্থস পর্যন্ত যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে। 12 মান্থস যদি এক্সিড করে বা 1 ইয়ার এক্সিড করে, তাহলে কিন্তু তুমি এটাকে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট সেগমেন্টে দেখানো যাবে না। তার মানে আমরা ম্যাক্সিমাম 12 মান্থস পর্যন্ত যে ইনভেস্টমেন্ট গুলো, সেগুলোকে আমরা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে ক্লাসিফাইড ব্যালেন্স শিটে দেখাতে, মানে কারেন্ট অ্যাসেট সেগমেন্টে দেখাতে হবে। আচ্ছা, এরপর চলে আসি, দেখো অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবলে খেয়াল করে দেখো যে এই আইটেমটা আমি একবারে এই যে আউটার কলামে দেখাইনি বাকিগুলোর মতো। এই যে স্টার দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে তুমি এখানে কোনো অ্যামাউন্ট বা ভ্যালু দেখাবে। তো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট দেখালাম, ক্যাশ দেখালাম, তারপর সাপ্লাইজ আছে, প্রিপেড। বাট এখানে খেয়াল করো, অ্যাকাউন্টস রিসিভেবলটা থেকে কোনো একটা অ্যামাউন্ট বাদ দেবার পরে আমি কিন্তু ওই অ্যামাউন্ট আউটার কলামে দেখিয়েছি। কেন অ্যাকাউন্টস রিসিভেবল থেকে কেন কিছু বাদ দিব বা কি বাদ দিয়ে দেখাতে হবে? অ্যাকাউন্টস রিসিভেবল থেকে দেখো ডাউটফুল এক্সপেন্সটা বাদ দিয়ে দেখাতে হবে। ডাউটফুল এক্সপেন্সটা কি মনে আছে? ডাউটফুল এক্সপেন্স কি? লাস্ট ক্লাসে আমি যখন তোমাদের উম, এই ক্লাসিফাইড ইনকাম স্টেটমেন্টটা ডিসকাস করেছিলাম, ওইখানে খেয়াল করে দেখো যে সেলিং এক্সপেন্স বা একটা প্রতিষ্ঠানের সেলের সাথে বা বিক্রয়ের সাথে যেই খরচগুলো ডিরেক্ট রিলেটেড থাকে, তার মধ্যে কিন্তু একটা এক্সপেন্স ছিল ডাউটফুল এক্সপেন্স। দ্যাট মিনস ক্রেডিট সেল করা হলে যে অ্যামাউন্ট আসলে রিসিভেবলদের কাছ থেকে আসলে কালেক্ট করা যায় না, বা ওই অ্যামাউন্টটা টোটালি আনসার্টেন একটা অ্যামাউন্ট, ঠিক আছে। তো এখন সেই এই ডাউটফুল এক্সপেন্স, ম্যাম ওখানে ডিসকাউন্ট অ্যামাউন্টটা না যাওয়ার কথা ছিল মনে হয়। সরি বুঝতে পারিনি, আবার বলো। ডাউটফুল এক্সপেন্স সম্ভবত ডিসকাউন্ট দেওয়া হলো, ওই অ্যামাউন্টটা যায়, তাই না ma'am?
না না, ওইটা তো যখন তুমি সেলস ক্যালকুলেশন করবে, সেলস থেকে আমরা ডিসকাউন্ট বা রিটার্নটা বাদ দিয়ে দেখাই। এটা তো সেলস রেভিনিউর কথা বলছো। আর এরপরে এই যখন আমরা অপারেটিং এক্সপেন্স গুলো ক্যালকুলেশন করব, মানে তোমার অফ সরি অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং, তো ওই সেলিং এক্সপেন্সের ডাউটফুল এক্সপেন্সটা বিক্রয় খরচ হিসেবে আসলে বাদ দিয়ে দেখাতে হয়। এখন কেন আসলে এটা বিক্রয়ের সাথে রিলেটেড, সেটা তো বলেছিলাম যে ক্রেডিট সেলস থেকেই আসলে এই এক্সপেন্সটা ক্রিয়েট হয়। তো এখন ঠিক ওই লজিকের কারণেই আমরা কারেন্ট অ্যাসেট সেগমেন্ট থেকে রিসিভেবল থেকে বাদ দিয়ে দেখাই। কেন বাদ দিয়ে দেখাই? কারণ রিসিভেবল যদি 10,000 টাকা হয়, সেখান থেকে যদি আমি অ্যাকচুয়ালি আসলে ফাইন্ড আউট করে ফেলি যে সেখান থেকে 1,000 টাকা রিকভার করা যাবে না, তো এটা তো ডেফিনেটলি আমার রিসিভেবলটাকে কমিয়ে দিবে, অ্যাকাউন্টস রিসিভেবলটাকে। আমার নিট রিসিভেবল তো আসলে আর তখন 9,000 হয়ে যাবে। তো এই কারণেই যদি কোনো ডাউটফুল এক্সপেন্স থাকে, সেটাকে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল থেকে বাদ দিয়ে দেখাবো। আর যদি না থাকে, তাহলে তো তুমি ডিরেক্ট ওই অ্যাকাউন্টস রিসিভেবল নিয়েই কাজ করবে, সেটাই। আচ্ছা, এখন চলে যাই। এই তো মোটামুটি এগুলোই খুব কমন এক্সাম্পল কারেন্ট অ্যাসেটের। দেন সেকেন্ড ক্যাটাগরিতে চলে আসি, লং টার্ম ইনভেস্টমেন্ট। লং টার্ম ইনভেস্টমেন্টটা হচ্ছে যে যেই ধরনের ইনভেস্টমেন্ট মানে প্রপোজাল বা ইনভেস্টমেন্ট আইটেম গুলোর ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে মোর দেন 1 ইয়ার। হ্যাঁ, জাস্ট 1 বছর এক্সিড করলে, এটা কিন্তু আপার লিমিটটা কোনো আহ, আহ, মানে ওরকম ফিক্সড কিছু না যে কতদিন পর্যন্ত, জাস্ট মোর দেন 1 ইয়ার হলেই সেগুলোকে আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট প্রপোজাল বা ইনভেস্টমেন্টে নিয়ে যাব। তো এটা যে কোনো কিছুই হতে পারে, একটা অর্গানাইজেশনের জন্য সিকিউরিটিতে পারচেজ হতে পারে, বা এনি আদার কোনো ফিক্সড ডিপোজিট হতে পারে, যেটা কোথাও ইনভেস্টমেন্ট করা হলে সেটা যদি আমার 1 বছর ক্রস করে, তাহলে সেটা আমরা লং টার্ম ইনভেস্টমেন্টে দেখাবো। এরপর চলে আসি, দেখো, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। তো এটার হেডিং থেকে আসলে বুঝতে পারছো যে এখানে কোন কোন আইটেম গুলো আসবে। একটা অর্গানাইজেশনের যদি কোনো ল্যান্ড থাকে, বিল্ডিং, মেশিনারি, ভেহিকেল, ইকুইপমেন্ট, এই ধরনের যে আইটেম গুলো থাকে, সেগুলোকে আমরা এই লং টার্ম ইনভেস্টমেন্ট সরি পিপিই বা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে শো করতে হবে। কিন্তু খেয়াল যেটা রাখবে এখানে এই সেগমেন্টটা প্রিপেয়ার করবার সময়, সেটা হচ্ছে যে এই অ্যাসেট গুলোর সাথে রিলেটেড যদি কোনো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে থাকে, সেগুলোকে কিন্তু আমার ওই রেসপেক্টিভ অ্যাসেটের ভ্যালুটা থেকে বাদ দিয়ে দেখাতে হবে। হ্যাঁ, ধরো সাপোজ তোমার ইকুইপমেন্টের একটা ডেপ্রিসিয়েশন আছে 1,000 টাকা বা 500 টাকা, বলা আছে যে চার্জ 1%, 5% বা 10% ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট। তখন তুমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাকে বাদ দিয়ে দেখাবে ওই ইকুইপমেন্টের ভ্যালুটা থেকে। আদারওয়াইজ তুমি অ্যাকচুয়াল ভ্যালুটাকেই নিয়েই আসলে তুমি আউটার কলামে দেখাবে, সেটাই। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকলে লেস করে দেখাবে, না থাকলে নাই। এরপরে চলে যাই লাস্ট ওয়ান, যেটা ইনট্যানজিবল অ্যাসেট। হ্যাঁ, ইনট্যানজিবল অ্যাসেট কি, বা এগুলোকে প্রতিষ্ঠান আসলে কিভাবে ইউজ করতে পারে। দেখো, মানে আপ টু ইনট্যানজিবল অ্যাসেট, আমরা যেই অ্যাসেট গুলো নিয়ে কথা বললাম, সেটা রিসিভেবল হতে পারে, ইনভেন্টরি হতে পারে, দেন তোমার সেটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হতে পারে, ল্যান্ড, বিল্ডিং, হোয়াট এভার, যতগুলো এক্সাম্পল দেখলাম। তো সবগুলো অ্যাসেটই কিন্তু তুমি মোটামুটি ভিজুয়ালাইজ করতে পেরেছো, যে তোমাকে যদি একটা ইকুইপমেন্ট বলা হয়, একটা ল্যান্ডের অ্যামাউন্ট বলা হয়, তো ওটা মোটামুটি ভিজুয়ালাইজ করা যায়। তো একটা অর্গানাইজেশনে এমন কিছু অ্যাসেট থাকতে পারে যেগুলোকে আসলে তুমি ওই প্রিভিয়াস 3টা ক্যাটাগরির মতো ওভাবে আসলে ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, বাট একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ওই রেসপেক্টিভ অর্গানাইজেশন বা ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনটার কিন্তু একটা স্পেসিফিক রাইট থাকে ওই অ্যাসেট গুলো ইউজ করবার। হ্যাঁ, তো সেগুলো কি কি হতে পারে, দেখো, গুডউইল হতে পারে, কপিরাইট হতে পারে, ট্রেডমার্ক, পেটেন্ট। এগুলো কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত অর্গানাইজেশনটাকে একটা স্পেশাল রাইট দেয় যে শুধুমাত্র ওই অর্গানাইজেশনই তাদের এই অ্যাসেট গুলো ইউজ করতে পারবে। আর তাদের পারমিশন ছাড়া বা অন্য কেউ যদি এই অ্যাসেট গুলো ইউজ করে, তাহলে কিন্তু প্রতিষ্ঠান তাদের এগেইনস্টে লিগ্যাল অ্যাকশনে যেতে পারে। তো এইগুলোরও যদি কোনো ভ্যালু তোমার কোয়েশ্চেনে দেয়া থাকে, লাইক কপিরাইট একটা অ্যামাউন্ট বলা আছে, তো সেই কপিরাইটের অ্যামাউন্টটাকে তোমার ইনট্যানজিবল অ্যাসেট সেগমেন্টেই দেখাতে হবে। ঠিক আছে? তো আমরা এই 4টা সেগমেন্ট বা স্টেপ
বা ক্লাসিফিকেশন যেটাই বলি আমরা অ্যাসেটে ফলো করব। এরপরে আমরা চলে যাই, দেখো নেক্সট ক্যাটাগরি, সেটা হচ্ছে লায়াবিলিটি আর ওনার্স ইকুইটি। তো লায়াবিলিটিতে কিন্তু দুইটা স্টেপ থাকে, মানে অ্যাসেটের মতো চারটা না, একটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি আর একটা হচ্ছে লং টার্ম লায়াবিলিটি। তো কারেন্ট লায়াবিলিটির বেসিকটা বা এটার লজিকটা কিন্তু ওই আগের মতন, তোমার অ্যাসেটের মতনই, যে উইদিন 1 ইয়ার যে অব্লিগেশন থাকে বা যে অব্লিগেশন গুলো একটা অর্গানাইজেশন উইদিন 1 ইয়ার মিট আপ করতে পারে 1 বছরের মধ্যে, তো সেগুলোকে একটা অর্গানাইজেশন কারেন্ট লায়াবিলিটি সেগমেন্টে দেখাবে। আর যেগুলো অ্যাকচুয়ালি মোর দেন 1 ইয়ার থাকে হয়ে যাবে, সেগুলোকে আসলে তুমি লং টার্ম লায়াবিলিটিতে দেখাবে। এরপরে চলে আসি ওনার সিকিউরিটি, মানে লাস্ট আইটেম, যেটা আমাদের ওই বেসিক তিনটা আইটেম, অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, লাস্ট ওয়ান ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটিতে দেখো দুইটা সেগমেন্ট আছে, একটা হচ্ছে ক্যাপিটাল স্টক আর একটা হচ্ছে রিটেইনড আর্নিংস। তো ক্যাপিটাল স্টকটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল বা আমরা যদি ওনার্স ক্যাপিটাল যেটাই বলি, এটা আসলে প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদের কাছে শেয়ার সেল করে যে অ্যামাউন্টটা কালেক্ট করা হয়, ওইটাই আসলে আমরা ক্যাপিটাল বলি, শেয়ার ক্যাপিটাল বলি, ইকুইটি ক্যাপিটাল বলি, যেটা আর কি মূলধন। আচ্ছা, এরপরে দেখো তোমাদের জন্য নতুন যে আইটেম সেটা হচ্ছে রিটেইনড আর্নিংস। এই টার্মসটা আমার মনে হয় আগে কোথাও ছিল না। তো রিটেইনড আর্নিংসটা কি এবং এটা কেন একটা অর্গানাইজেশনের ইকুইটির পোর্শন, খেয়াল করো। ওনার সিকিউরিটিটা হচ্ছে যে প্রফিটের যে পোর্শনটা অ্যাকচুয়ালি শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয় না, এটা ফিউচারের জন্য রিটেইন করা হয়। মানে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, যে সাপোজ একটা প্রতিষ্ঠানের প্রফিট হলো, মানে নিট প্রফিট আফটার ট্যাক্স আর কি, সবকিছু বাদ দিয়ে ট্যাক্স রেট অ্যাপ্লাই করবার পর প্রফিট হলো 10 টাকা, এবং সেই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার হচ্ছে 5 জন। তো মানে অ্যাকর্ডিং টু রুলস এই 10 টাকা প্রফিট 5 জন শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাওয়ার কথা। এখন সেটা তাদের ইকুয়ালিও ডিস্ট্রিবিউট হতে পারে, অথবা যার যেরকম ইনভেস্টমেন্ট ছিল সেটার প্রপোর্শন অনুযায়ীও হতে পারে, বাট এই মানে 10 টাকা হচ্ছে কমপ্লিটলি শেয়ার হোল্ডারদের। এখন অর্গানাইজেশন একটা পলিসি ফলো করে, সেটা হচ্ছে যে এই প্রফিটের একটা পোর্শন রিটেইন করে। লাইক এটা তাদের ইন্ডিভিজুয়াল পলিসির উপর ডিপেন্ড করতে পারে, কেউ 1%, 2%, 10%। আমি ধরে নিই যে একটা প্রতিষ্ঠান তাদের প্রফিটের 5% পোর্শন রিটেইন করে, মানে হচ্ছে তাদের প্রফিট থেকে 5% অ্যামাউন্ট আসলে একটা আলাদা ফান্ডে রেখে বাকি টাকাটা শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নেয়। এখন কেন এই টাকাটা রিটেইন করা হচ্ছে, এটার কাজটা কি? এই যে অ্যামাউন্টটা রেখে দেওয়া হচ্ছে বা প্রফিটের যে পোর্শনটা আলাদা করে রাখা হচ্ছে, এটার কাজটা হচ্ছে যে ইন ফিউচারে কোনো ধরনের কোনো অ্যাসেট রিপ্লেসমেন্ট করতে হলে অথবা তোমার কোনো আম, কিছু আহ, মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ধরো একটা ফান্ড দরকার, তো অর্গানাইজেশন চাইলে তখন ওই ফান্ডটা থেকে, রিটেইন আর্নিংস এর ফান্ডটা থেকে একটা অ্যামাউন্ট তারা নিয়ে নিতে পারে। অথবা ফিউচারে যদি তাদের কোনো দায় থাকে বা লায়াবিলিটি থাকে, সেটা তারা প্রতিষ্ঠান চাইলে তাদের ওই ফান্ডটা থেকে তারা ইউজ করতে পারে, এরকম আর কি। মানে দ্যাট মিনস ফিউচার গ্রোথ, অর্গানাইজেশনের ফিউচার যে গ্রোথ, তো সেটার জন্য আসলে এই রিটেইনড আর্নিংসটা রাখা হয়, যে তাদের প্রতিষ্ঠানের লং টার্ম গ্রোথের জন্য, যাতে ইন ফিউচার তারা এই ফান্ডটা ইউজ করতে পারে। ঠিক আছে, প্রফিট হিসেবে ডিস্ট্রিবিউট করা হলে তো এটা আসলে শেয়ার হোল্ডারদের কাছেই চলে গেল। অর্গানাইজেশনের তাহলে ফিউচার গ্রোথ বা কোনো কিছু যদি ইন ফিউচারে অর্গানাইজেশন কোনো অ্যাসেট অ্যাকোয়ার করতে চায় অথবা কোনো কিছু রিপ্লেসমেন্ট করতে চায়, তো সেটা যাতে তারা ওই ফান্ডের থ্রুতে করতে পারে, এরকম আর কি কয়েকটা এক্সাম্পল এখানে আছে। তো এই পর্যন্তই তোমাদের ক্লাসিফাইড ব্যালেন্স শিটের ডিসকাশনটা আসলে আমার বাকি ছিল লাস্ট ক্লাসে। তো এখন মোটামুটি তোমাদের থিওরিটিক্যাল ডিসকাশন যেটা ছিল বোথ ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের শেষ। এখন আমরা এই যে কিভাবে তোমাদের একটা প্রবলেম আসলে আহ মানে থাকতে পারে, বা এতক্ষণ যে ডিসকাশনটা দেখলাম যে কিভাবে তাহলে ওটা আমরা একটা প্রবলেমের থ্রুতে আসলে প্রেজেন্ট করতে পারি, ওইটা দেখবো। তাহলে আমরা চলে যাই একটা প্রবলেমে, ওয়ার্কআউট প্রবলেম।
এখানে দুই মানে কয়েকটা প্রবলেম হয়তো আছে, একটা বা দুটা হয়তো আমি একটু তোমাদের সাথে ক্লাসে ডিসকাস করব, বাকিগুলো তোমরা আমার মনে হয় বুঝতে পারবে, ওগুলো তোমরা দেখে নিও। তা আমরা চলে আসলাম আমাদের প্রবলেম 1-এ। এটা একটু খেয়াল করবে, হ্যাঁ, কারণ এখানে তোমার আনসার আছে, বাট কিভাবে কোন আইটেমটা কিভাবে শো করা হলো বা কিভাবে আমরা ফাইন্ড আউট করলাম এটা বুঝে নাও। কারণ এটার মানে সলিউশনটা তো আছে, বাট কিভাবে আসলে এটা সলভ করা হলো বা কোনটা কোথায় এখানে দেখানো হচ্ছে ওইটা একটু কেয়ারফুলি খেয়াল করতে হবে। একটু দেখো, এখানে একটা প্রবলেম আছে। এখানে বলা আছে যে at the end of its first month of operation, Watson Answering Services has the following unadjusted trial balance. আচ্ছা, তার মানে ম্যাডাম, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন দেখো, এখন মনে হয় দেখতে পাবে এখানে যে প্রবলেমটা আছে আর কি। তো একটা ট্রায়াল ব্যালেন্স আছে, ডেবিট ক্রেডিট সাইড দুইটা পোর্শনই দেওয়া আছে, এবং এখানে তোমার কিছু আদার ডাটা বলা আছে, এগুলো আমরা পরে দেখবো। আমরা প্রথমেই যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে তোমার কোয়েশ্চেনের রিকোয়ারমেন্ট কি। কোয়েশ্চেনের রিকোয়ারমেন্টে দেখো বলা হয়েছে যে প্রিপেয়ার এ সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। তার মানে এখানে কিন্তু তোমার ক্লিয়ারলি মেনশন করে বলে দিয়েছে যে তোমার ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটটা কি হবে। এখানে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে, সাথে একটা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। ফাইনালি বিতে বলা আছে প্রিপেয়ার এ ক্লাসিফাইড ব্যালেন্স শিট। তার মানে শুধুমাত্র ক্লাসিফিকেশনটা তোমাকে মেনটেন করতে হবে থ্রু ব্যালেন্স শিটে। এখানে ইনকাম স্টেটমেন্টটা ওই আগের মতন তুমি সিঙ্গেল স্টেপে প্রিপেয়ার করবে। আচ্ছা, তো এখন আমরা তাহলে একটু আমাদের কোয়েশ্চেনের কি আছে একটু দেখি। একটা ট্রায়াল ব্যালেন্স তো দেওয়া আছে, তারপর কিছু আদার ডাটা দেওয়া আছে, দেখো। হ্যাঁ, আদার ডাটাটাতে কি বলা আছে যে ইন্স্যুরেন্স, তারপরে সাপ্লাইজ, ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট নিয়ে কয়েকটা ইনফরমেশন। আমাকে বলতে পারবে যে এই চারটা আদার ডাটার অ্যাকচুয়ালি কাজ কি, মানে এটা কেন দেওয়া আছে বা কি করতে হবে? চ্যাপ্টার 3-তে ডিটেলস ছিল এগুলো। এগুলো আসলে অ্যাডজাস্টিং এন্ট্রি বা অ্যাডজাস্টমেন্ট। তাহলে খেয়াল করো যে এই প্রবলেমটা ফাইনালি সলিউশনে যাবার আগে তোমাকে একটা ওয়ার্কিংস করতে হবে, বা একটা রাফ ক্যালকুলেশন বলো বা ওয়ার্কিংস, সেটাই তোমাকে ওয়ার্কিংস এর থ্রুতে আসলে এই চারটা আদার ডাটার সলিউশনটা দেখাতে হবে। তো ওয়ার্কিংসটাও আছে, আমি একটু জাস্ট একটু বলি। এখানে দেখো এই যে প্রবলেম 1 ওয়ার্কিংস, এই ওয়ার্কিংসটা যদিও আমি আমার সলিউশন মানে মেইন প্রবলেমটার পরে দেখিয়েছি, তোমরা কিন্তু এক্সামে ওয়ার্কিংসটা প্রথমে দেখাবে, হ্যাঁ, না হলে ভুল হয়ে যাবে। যে যদি থাকে আর কি তোমার কোনো অ্যাডজাস্টমেন্ট, একটা হোক, দুটা হোক, তিনটা হোক, সেটা তোমাকে আগে ওয়ার্কিংসে দেখিয়ে নিতে হবে। এখন দেখো এখানে ওই প্রবলেমেরই কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন ওয়ার্কিংস এর আমি নিয়েছি আমার যে মেইন প্রবলেমটা ছিল সেখান থেকে আর কি। ইন্স্যুরেন্সের কথা বলা ছিল যে এক্সপায়ার হয়ে যাচ্ছে $200 করে পার মান্থ, সেটার জন্য আমি একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়েছি। দেন সাপ্লাইজ ছিল কত, এগুলো এখন আলাদা আলাদা ভাবে আমি একটা একটা করে বলছি, খেয়াল করো। ইন্স্যুরেন্স এক্সপায়ার্স হয়ে যাবার যে ব্যাপারটা আছে, এটার মানে হচ্ছে যে এই প্রতিষ্ঠানের যে প্রিপেইড ইন্স্যুরেন্স পলিসিটা ছিল সেটা প্রত্যেক মান্থে আসলে $200 করে এক্সপায়ার্ড হয়ে যায়। এখন তুমি যদি ক্লাসিফিকেশন ওয়াইজ চিন্তা করো, এটাকে আমরা প্রিপেইড এক্সপেন্স ক্যাটাগরিতে দেখাতে পারি। সো এক্সপেন্সটা আমরা বাড়িয়ে দেখাবো আর অ্যাসেটটাকে কমিয়ে দেখাবো। তো সেই কাজটাই করা হয়েছে। আমরা প্রিপেইড এক্সপেন্সটাকে ডেবিট, সরি, ইন্স্যুরেন্স এক্সপেন্সটাকে ডেবিট করেছি, প্রিপেইড ইন্স্যুরেন্সটাকে ক্রেডিট করেছি। এরপরে চলে আসো সাপ্লাইজ। সাপ্লাইজে বলা আছে যে সাপ্লাইজ অন হ্যান্ড August 31-এ একদম এন্ডিং ব্যালেন্স বোঝাচ্ছে, খেয়াল করো। ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 1000, আমি এখানে লিখলাম 1800, এটা কোত্থেকে আসলো বলো তো? কোশ্চেনে আছে 1000 আর তুমি 1800 টাকা লিখেছো, এই অ্যামাউন্টটা কোত্থেকে আসছে? কোশ্চেনে দেখো তোমার একটা ব্যালেন্স ছিল সাপ্লাইজের, সেটা হচ্ছে এই যে সাপ্লাইজ 3 নাম্বার, ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, তারপর সাপ্লাইজ আছে তোমার 2800।
ওপেনিং, আর ক্লোজিং হচ্ছে 1000, তাহলে অ্যাকচুয়ালি এক্সপায়ার্ড পোর্শন হচ্ছে 1800, 1800। তো এইভাবে আসলে এই অ্যামাউন্টটা এসছে, যে কোথা থেকে 1800 আসলো, যে পোর্শনটুকু অ্যাকচুয়ালি মানে ইউজ হয়ে গেছে আর কি সেটা। তারপরে নাম্বার 3-তে আছে মান্থলি ডিপ্রিসিয়েশন $900। তো এটার জন্য তোমার জার্নাল এন্ট্রিটা হবে, এটার জন্য আর আমার কোয়েশ্চেনে ব্যাক করবার কোনো দরকার নেই। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। এরপরে লাস্ট ওয়ানটা হচ্ছে ইন্টারেস্ট অফ $500 অন দ্য নোটস পেয়েবল হ্যাজ অ্যাক্রুড ডিউরিং অগাস্ট। তো এটা হচ্ছে তোমার অ্যাক্রুড এক্সপেন্সের যে ক্যাটাগরি। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট হবে, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট হবে। তার মানে আমার এক্সপেন্সটা বাড়িয়ে আমি আমার লায়াবিলিটিটাকেও আমি বাড়িয়ে দেখালাম। এখন একটু খেয়াল করো, এই প্রত্যেকটা জার্নালের পাশে মানে ডেবিট ক্রেডিটের পাশে কিন্তু কিছু লেখা আছে, ইন্ডিকেট করা আছে। কি কি? একটু প্রথম দেখি ইন্স্যুরেন্স এক্সপেন্সের পাশে আমরা কি বলেছি? ইনকাম স্টেটমেন্টে দেখো এক্সপেন্সে অ্যাড হবে প্লাস। প্রিপেইড এক্সপেন্সের পাশে আমরা লিখে রেখেছি ক্লাসিফাইড ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেট থেকে লেস, কারেন্ট অ্যাসেট থেকে লেস। ঠিক সেম ভাবে সাপ্লাইজে আমরা ইনকাম স্টেটমেন্টে অ্যাসেটের সাথে অ্যাড করেছি, আবার ক্লাসিফাইড ব্যালেন্স শিটে গিয়ে এই সাপ্লাইজটাকে আমরা কারেন্ট অ্যাসেট সেগমেন্ট থেকে লেস করে দেখিয়েছি। এরকম প্রত্যেকটার পাশে কিছু ইন্ডিকেশন আছে। তো এগুলো কি, এটা ফাইনালি যখন আমরা ওই ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটটা ডিসকাস করব তখন আসলে বলবো, এখন বললে বুঝতে পারবে না। তাহলে আমরা চলে যাই আমাদের রিকোয়ারমেন্ট 1-এ। রিকোয়ারমেন্ট 1 আমরা সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট দেখবো। হ্যাঁ, তো ওই যে ফরম্যাট, টপের ইনফরমেশন গুলো সবকিছু আমার কোশ্চেন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। অর্গানাইজেশনের নেম, তারপরে তুমি কোন স্টেটমেন্ট প্রিপেয়ার করছো, ডেট, এগুলো সবকিছু কোশ্চেনে আছে। আচ্ছা, আমি ফন্টটা একটু ইয়ে করে দিই যাতে তোমরা ক্লিয়ারলি দেখতে পারো। এখন একটু দেখো এখানে এই যে একটা ইনকাম স্টেটমেন্ট, সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, খেয়াল করো এখানে একদম কোনো ক্লাসিফিকেশন বা কিছুই নেই, শুধু সেলস রেভিনিউ থেকে আমি কিছু এক্সপেন্স বাদ দিয়ে দেখিয়েছি। সেলস রেভিনিউ থেকে এখন তোমাকে আসলে রেভিনিউ কোত্থেকে পেলাম আর এই এক্সপেন্স গুলো আমার কোত্থেকে আসলো, তাই না? কারণ ইনকাম স্টেটমেন্টে তো রেভিনিউ এবং এক্সপেন্স ছাড়া অন্য কোনো আইটেম আসে না। তো আমরা কোথা থেকে সেগুলো আসলে পিক করলাম? আমরা আমাদের মেইন কোশ্চেনটাতে ব্যাক করি। মেইন কোশ্চেনটাতে দেখো এই যে একদম লাস্টের দিকে আমি হাইলাইট করে দিয়েছি যাতে তোমরা মানে একবারই বুঝতে পারো। সেটা হচ্ছে সার্ভিস রেভিনিউ, এই যে একটু ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা, আর তিনটা অ্যামাউন্ট বা এক্সপেন্স যেটা গ্রিন কালার দিয়ে হাইলাইট করা। তার মানে তোমার কোয়েশ্চেনে একটা সার্ভিস রেভিনিউ বলা আছে আর তিনটা এক্সপেন্স বলা আছে। অন্যগুলো আর আমাদের দেখবার দরকার নেই, কারণ অন্য কোথাও বাকি যে আইটেম গুলো উপরের দিকে আছে সেখানে কোথাও আমার রেভিনিউ বা এক্সপেন্স নাই। সুতরাং ওইটা আমরা স্কিপ করলাম। আমাদের যেটা দরকার, রেভিনিউ আমাদের ছিল কত, 4700 এরকম ছিল মনে হয় অ্যামাউন্ট। আচ্ছা, যেটাই ছিল ওইটা তো আসলে তোমার কোশ্চেনেই বলা আছে। তোমার রেভিনিউ বলা আছে 4900 আর বাকিগুলো তোমার এক্সপেন্স। তো আমি আমার রেভিনিউটা দেখালাম 4900। এরপর দেখো আমি তিনটা এক্সপেন্স পরপর আছে, 3200 ইউটিলিটি, স্যালারি, ইউটিলিটি, অ্যাডভার্টাইজমেন্ট। খেয়াল করো এই এক্সপেন্স গুলো কিন্তু আমি সবগুলো আমার কোশ্চেন থেকে নিয়েছি। এই যে স্যালারি আছে, ইউটিলিটি আছে, এই যে একটা আমার রেভিনিউ, আর কোনো এক্সপেন্স নাই। কিন্তু এখানে দেখো আমি আরো চারটা আইটেম এই যে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করে এগুলো আমি অ্যাড করেছি। বলো তো এই এক্সপেন্স গুলো কোথা থেকে আসলো? কোশ্চেনে তো তোমার দেয়া নাই, বাট তাহলে তুমি কোথা থেকে এই ইন্স্যুরেন্স, সাপ্লাইজ, ডেপ্রিসিয়েশন আর ইন্টারেস্টটা দেখালে? এই এক্সপেন্স গুলো নেওয়া হয়েছে ওই যে আমি যে ওয়ার্কিংস করেছি না আমার অ্যাডজাস্টমেন্ট ডাটার জন্য, দেখো
ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স অ্যাড হবে, আমি কিন্তু অ্যাড করে দেখিয়েছি। সাপ্লাইজ এক্সপেন্স আমি যখন ইনকাম স্টেটমেন্ট করব তখন এক্সপেন্স এটাকে অ্যাড করব। ডেপ্রিসিয়েশনটাকেও ঠিক সেম ভাবে, ইন্টারেস্টটাকেও ঠিক সেম ভাবে আমি এখান থেকে এই যে চারটা এক্সপেন্স, যেহেতু আমার ইন্ডিকেশন আগে আমার লেখা ছিল, সো ভুল হবার আর তোমার পসিবিলিটি নাই যদি তুমি কেয়ারফুলি এটা এই তোমার রাফ যে বা ওয়ার্কিংস থেকে যদি তুমি ওটা ট্রান্সফার করতে পারো। তা আমি এখান থেকে দেখো আমি চারটা আইটেমে কিন্তু পিক করেছি। এখন ফাইনালি আমার সবগুলো এক্সপেন্স আইটেম দেখানো শেষ, দেখা যাচ্ছে যে প্রবলেমে নিট লস আসছে 2900। তাহলে আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাই। একটা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট আমরা দেখব। ওনার সিকিউরিটি স্টেটমেন্টে কি আছে? ওপেনিং ক্যাপিটালের সাথে অন্য আসলে প্রফিট হলে অ্যাড হতো, যেহেতু এখন আমাদের লস হয়েছে তাহলে আমরা বাদ দিয়ে দেখাই, আর ড্রয়িংসটাকেও আমরা বাদ দিয়ে দেখালাম। তাহলে আমাদের ক্লোজিং ক্যাপিটাল হচ্ছে 26,100, 26,100। তা আমাদের ওনার সিকিউরিটি স্টেটমেন্ট ডান। এখন আমরা চলে আসি আমাদের ব্যালেন্স শিট, এবং আমরা জানি আমাদের ব্যালেন্স শিট এখানে আমাদের ক্লাসিফাইড ফরম্যাটে দেখাতে হবে। তো ঠিক সেভাবেই দেখো একটা ব্যালেন্স শিট দেখানো হয়েছে। প্রথমেই আছে কারেন্ট অ্যাসেট সেগমেন্ট, ক্যাশ আছে, রিসিভেবল আছে, সাপ্লাইজ আছে, প্রিপেইড ইন্স্যুরেন্স আছে। এগুলো কোত্থেকে আসছে জানো? এগুলো সবকিছুই আমার যে কোশ্চেনটা ছিল, এই যে দেখো ক্যাশ, রিসিভেবল, সাপ্লাইজ, প্রিপেইড, এই যে হাইলাইট করা এই চারটাই কিন্তু আমাদের কারেন্ট অ্যাসেট হবে। কারণ কি? কারণ ওই যে আমরা যখন একটু আগে তোমাদের ফরম্যাটটা ডিসকাস করলাম, এগুলো কিন্তু ছিল ফরম্যাটে। তো এখান থেকে একটু খেয়াল রাখতে হবে যেটা, সেটা হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স আর সাপ্লাইজ। ক্যাশ এবং রিসিভেবল তুমি অ্যাজ ইট ইজ যেভাবে আছে ওটা দেখাতে পারো, 5,400, 2,400, বাট সাপ্লাইজ আর প্রিপেইড ইন্স্যুরেন্সে আমাদের একটু ওয়ার্কিংস আছে। কি কি খেয়াল করো। এই সাপ্লাই প্রিপেইড ইন্স্যুরেন্সটা আগে বলছি। প্রিপেইড ইন্স্যুরেন্সে গিভেন ভ্যালু 1300 থেকে আমি 200 টাকা বা ডলার যেটাই আমি বাদ দিয়ে দেখালাম। আর সাপ্লাইজ থেকেও আমি 2800 আমার ওপেনিং ছিল, আর এক্সপায়ার্ড পোর্শন 1800 আমি বাদ দিয়ে রাখলাম। কেন বাদ দিয়ে রাখলাম জানো? এই যে আমি যে ওয়ার্কিংস করেছিলাম না, সেখানে কিন্তু ক্লিয়ারলি আমার বলা ছিল যে আমি যখন একটা ক্লাসিফাইড ব্যালেন্স শিট প্রিপেয়ার করব, তখন প্রিপেইড এক্সপেন্সটাকে আমি কারেন্ট অ্যাসেট সেগমেন্ট থেকে বাদ দিয়ে দেখাবো। দেখো আমি ওভাবেই লিখে রেখেছি, কারেন্ট অ্যাসেট থেকে লেস। ঠিক সেম ভাবে সাপ্লাইজটাকে কিন্তু আমি ক্লাসিফাইড ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেট থেকে লেস। তার মানে এখন জাস্ট আমি, যেহেতু আমার প্রথমটা এক্সপেন্সটা আমার অলরেডি ট্রান্সফার করা শেষ, তার মানে আমি এখন সেকেন্ড ওয়ানটা নিয়ে কাজ করব। তো এটা আমি ক্লাসিফাইড ব্যালেন্স শিটে এই জন্য এই দুটো আইটেমকে আমি বাদ দিয়ে দেখিয়েছি। বুঝতে পেরেছো? তো তাহলে আমার কারেন্ট অ্যাসেট সেগমেন্ট ডান, আর কিছু নাই। টোটাল 9,900। এই প্রবলেমে কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট ছিল না, সেই কারণে আমি জিরো দেখিয়েছি। এই প্রবলেমে একটাই প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের আইটেম ছিল, সেটা হচ্ছে এই মানে ইকুইপমেন্ট আর কি। এই যে কোশ্চেনে দেখো আছে ইকুইপমেন্টের ভ্যালু হচ্ছে 60,000, যে 60,000, সেখান থেকে আমাকে ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা বাদ দিয়ে দেখাতে হবে। ডেপ্রিসিয়েশনটা কোথায় পেলাম জানো? ডেপ্রিসিয়েশনটা যে ওয়ার্কিংস আছে না, দেখো ওয়ার্কিংস এ কিন্তু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন তো আমি অলরেডি এক্সপেন্সটা দেখিয়েছি ইনকাম স্টেটমেন্টে, বাট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাকে আমি এই যে ক্লাসিফাইড ব্যালেন্স শিটে পিপিই থেকে, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট থেকে আমি বাদ দিয়ে দেখিয়েছি। এই তো। আর এই প্রবলেমে কোনো ইনটেনজিবল অ্যাসেট ছিল না, জিরো। তো ফাইনালি আমার টোটাল অ্যাসেট হচ্ছে 69,000। অ্যাসেট পোর্শন ডান। এরপরে চলে আসি লায়াবিলিটিতে। লায়াবিলিটি সেগমেন্টে দেখতে পাচ্ছি তিনটা কারেন্ট লায়াবিলিটি আছে, একটা লং টার্ম লায়াবিলিটি আছে। এখন একটু কোশ্চেনটা ভালো মতো পড়তে হবে, খেয়াল করো। এখানে বলা আছে যে তুমি যে একটা ক্লাসিফাইড ব্যালেন্স শিট প্রিপেয়ার করবে, তোমাকে ধরে নিতে হবে যে 35,000 অফ দ্য নোটস পেয়েবল ইজ পেয়েবল ফর লং টার্ম। আচ্ছা, এটার মানেটা হচ্ছে প্রতিষ্ঠানের টোটাল নোটস পেয়েবল হচ্ছে 40,000, সেখান থেকে যদি 35,000 লং টার্মের জন্য হয়, বাকি 5,000 হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। এটা বুঝে নিতে হবে। তো আমি দেখো কারেন্ট লায়াবিলিটি সেকশনে সেটাই করেছি, যে
কারেন্ট লায়াবিলিটিতে আমি টোটাল 40,000 থেকে লং টার্মটা বাদ দিয়ে 5,000 আমি কারেন্ট সেগমেন্টে দেখিয়েছি, আর 35,000-কে আমি লং টার্মে নিয়ে গেছি। এরপরে অ্যাকাউন্টস পেয়েবল আছে আর ইন্টারেস্ট পেয়েবল আছে, এগুলো কারেন্ট লায়াবিলিটি। এগুলো কোথায় পেলে? অ্যাকাউন্টস পেয়েবলটা তোমার কোয়েশ্চেনেই বলা ছিল। এই যে দেখো, আমি কিন্তু প্রত্যেকটা কোথা থেকে আসছে, এই যে অ্যাকাউন্টস পেয়েবল 2,400, বাট ইন্টারেস্টটা কিছু বলা নেই। ইন্টারেস্টটা কোথা থেকে নিয়ে আসা হলো? এই যে দেখো, ইন্টারেস্ট পেয়েবলটা আমি ক্লাসিফাইড ব্যালেন্স শিটে কারেন্ট লায়াবিলিটি সেগমেন্টে অ্যাড করে দেখাবো। তো ঠিক ওভাবেই আমি অ্যাড করে দেখিয়েছি। তাহলে টোটাল কারেন্ট লায়াবিলিটি 7,900, টোটাল লং টার্ম লায়াবিলিটি হচ্ছে 35,000, যেটা আগেই দেখলাম আমরা। টোটাল লায়াবিলিটি হচ্ছে এটা 42,900। আর ক্যাপিটালটা তো তুমি একটু আগেই যে ওনার সিকিউরিটিটা প্রিপেয়ার করেছো তার এন্ডিং ব্যালেন্স, এই তো। তাহলে আমার টোটাল লায়াবিলিটি এবং ইকুইটি যোগ করে আমার টোটাল অ্যাসেটের ইকুয়াল হলো আর কি 69,000। তো তুমি যদি কোথাও ভুল না করো অ্যাডজাস্টিং এন্ট্রি এবং সেটা ট্রান্সফার করতে, তাহলে তোমার দুটো পোর্শনের টোটালি অ্যাগ্রি করবার কথা। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটা কোয়েশ্চেন, মানে একটা প্রবলেম দেখলাম। নেক্সট প্রবলেমটা একটু অন্যরকম, এটা প্রেজেন্টেশনটাও ডিফারেন্ট, তো এটা সেজন্য ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তো কোনো কোয়েশ্চেন থাকলে তাহলে আমাকে বলো এই প্রবলেম রিলেটেড। আচ্ছা, প্রবলেম না থাকলে তোমাদের হচ্ছে আমি অ্যাটেন্ডেন্সটা দেখতে পাচ্ছি যে অনেকেই দিয়েছো, আর যারা দাওনি তারা আমাকে ইনবক্সে দিয়ে দাও। তো তাহলে তোমাদের চ্যাপ্টার 4-এর আজকে আমরা একটা প্রবলেম দেখলাম আর কি। তো নেক্সট ক্লাসে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে ক্লাসিফাইড ইনকাম স্টেটমেন্ট রিলেটেড। তো ইনকাম স্টেটমেন্টের প্রেজেন্টেশনটা আজকের সিঙ্গেল স্টেপ থেকে একদমই ডিফারেন্ট হবে। তো এটাই আর কি, তাহলে আজকে এই পর্যন্তই। তোমার